ঘুম থেকে উঠে নিজেকে এলোমেলো দেখে চমকে ওঠে রেশমি। বালিশের পাশে পড়ে থাকা তার হাতে নিয়ে সে আরো বিচলিত হয়ে পড়ে। রেশমি লক্ষ্য করলো তার পায়ের সাথে জড়িয়ে আছে রাতে যে আন্ডারওয়্যার পরে শুয়েছিল সেই আন্ডারওয়্যার। রেশমি নিজের দুচোখকে বিশ্বাস করাতে পারছে না। কি করে সম্ভব এসব? রেশমি শাড়িটা গায়ের সাথে জড়িয়ে নিয়ে নিজের ইজ্জত রক্ষা করলো। রেশমি মনে মনে ভাবতে লাগলো তা কি করে সম্ভব? রাতে আমার ঘরে কে আসতে পারে? আর আসবেই বা কি করে? রুমের দরজা তো ভেতর থেকে লক করা। মুন্না আজ 3 দিন ধরে বাসায় নেই, তাহলে আমার শরীরের সমস্ত কাপড় কে খুললো? রেশমি কিছুই মনে করতে পারছে না। রেশমি আবারও ঘরের চারিপাশ ভালো করে দেখতে লাগলো, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। নির্বাক রেশমি আর কোনো কিছু চিন্তা না করে এক দৌড়ে বাথরুমের দিকে চলে গেল। নাস্তার টেবিলে বসে আছে রেশমির শাশুড়ি নার্গিস বেগম। নার্গিস বেগম লক্ষ্য করলো তার পুত্রবধূ রেশমিকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। নার্গিস বেগম বলল, বৌমা তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? রেশমি আমতা আমতা করে বলল, মা আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কি করে যে বলি। আহা বৌমা, আমি তো তোমার মায়ের মতো। মায়ের কাছে তার সন্তানেরা কোনো সংকোচ ছাড়াই সবকিছু বলতে পারে। আসলে মা বিষয়টা আপনি বিশ্বাস করবেন কিনা? বিশ্বাস করবো না কেন বৌমা? কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। মা আজ রাতে আমার রুমে যেন কে এসেছিল। রেশমির মুখে এমন কথা শুনে নার্গিস বেগম অবাক হয়ে পড়ল। তোমার রুমে কি আসবে আবার? আমি তো কাউকে বাসায় আসতে দেখিনি। মা সবাই ঘুমিয়ে যাবার পর আমার রুমে এসেছিল। আরে পাগলি মেয়ে, যদি কেউ বাসায় আসতো তাহলে কলিং বেল দিত, আমাদের কেউ না কেউ গিয়ে দরজা খুলে দিত। কিন্তু কাল রাতে তো আমি দরজা খুলে দেইনি, কলিং বেল দিলেও বাজেনি, তাহলে আসবে কি করে বলো শুনি? নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে রেশমি চিন্তায় পড়ে গেল। রেশমি ভাবতে লাগলো কাল রাতে ঘুমের মধ্যে তাকে কে যেন বিবস্ত্র করে দিয়েছিল। এই কথাটা কি মাকে বলা ঠিক হবে? কিন্তু মা তো আমার কোনো কথাই বিশ্বাস করছে না। রেশমিকে এমন চুপ থাকতে দেখে নার্গিস বেগম বলল, বৌমা তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, এসব নিয়ে একদম দুশ্চিন্তা করো না, আমি তো আছি বাসায়। তারপর রেশমি আর কোনো কথা না বলে চুপচাপ সকালে নাস্তা করতে লাগলো। পরদিন রাতে রেশমি ঘুমোতে যাওয়ার আগে ভালো করে দরজা জানালা চেক করে তারপর খাটের উপর শুয়ে পড়ে। রেশমি খাটের উপর শুয়ে মোবাইলে ফেসবুকিং করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে বলতেও পারে না। হঠাৎ রেশমি লক্ষ্য করলো কে যেন তার পাশে শুয়ে তার বুকে হাত দিচ্ছে। রেশমির সাথে সাথে হাতটি সরিয়ে দিয়ে বলল, কে আপনি? কিন্তু রেশমি কোনো সাড়া পাচ্ছে না, কিন্তু সে অনুভব করতে পারছে এখনো তার পাশে কে যেন শুয়ে আছে। রেশমি তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠতে চাইলে রেশমিকে একটানে শুয়ে দিয়ে রেশমির কানের কাছে মুখ নিয়ে কে যেন বলছে, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? আমি তো তোমার স্পর্শ পাওয়ার জন্য কত কষ্ট করে এসেছি, আমাকে স্পর্শ না দিয়ে তুমি চলে যাবে? রেশমি ঘাড় ঘুরিয়ে মানুষটাকে দেখার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না। আচ্ছা অন্ধকারে লোকটির মুখটি স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে রেশমি বুঝতে পারছে তার পাশে যে লোকটি শুয়ে আছে সেই লোকটি খুব শক্তিশালী। রেশমি ভয়ে ভয়ে আবারও বলল, কি আপনি? আমার কাছে কি চান? আমি তো আপনাকে চিনতে পারছি না। লোকটি বলল, আমাকে দূরে সরিয়ে রাখলে চিনবে কি করে? আমাকে তোমার বুকে নাও। এমন সময় রেশমি লক্ষ্য করলো লোকটি রেশমির লজ্জার স্থান স্পর্শ করতে লাগছে। রেশমি লোকটিকে যতই বাধা দিচ্ছে লোকটি তত রেশমির সমস্ত শরীর দখল করে নিচ্ছে। অনেকক্ষণ জোরাজুরি করার পর রেশমি যখন কিছুতেই লোকটাকে সরাতে পারছে না, সে বুদ্ধি করে হঠাৎ এক লাফে উঠে রুমের লাইটটি অন করে দেয়। রুমের লাইট অন করে রেশমি আরো বেশি অবাক হয়ে যায়। রেশমি দেখলো রুমের ভেতর কেউ নেই, কিন্তু তার বিছানা এলোমেলো হয়ে পড়ে আছে। এক কথা বোঝা যাচ্ছে এখানে অনেক ধস্তাধস্তি হয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে লোকটি গেল কোথায়? ড্রয়িং রুমে বসে রেশমি মুন্নার সাথে কথা বলছে। রেশমি আতঙ্কিত হয়ে বলল, মুন্না তুমি আমার কথা বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু লোকটার মুখটা দেখতে পারিনি। রেশমির কথা শুনে মুন্না একটা হাসি দিয়ে বলল, বাজে কথা বকো না তো, এসব তোমার মনের ভুল। রেশমি কাদো কাদো গলায় বলল, আমার কথা তোমরা কেউ বিশ্বাস করছো না তো? আমার মৃত্যু হয়ে গেলে তারপর তোমরা আমার কথা বিশ্বাস করবে? রেশমি এসব বলতে নেই, আমার লক্ষ্মী সোনাটা আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর তো আমি চলে আসবো। মুন্না তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, এই লোকটা আমার স্পর্শ করেছে। মুন্না রেশমিকে একটা ধমক দিয়ে বলল, এসব ফালতু কথা বলতে তোমার মানা করেছি না? আরে পাগলি, আমাদের বাসায় যদি কেউ আসতো তাহলে বাসার কেউ না কেউ তো একটু হলেও টের পেতো, তাই না? যাও এখন লক্ষ্মী মেয়ের মতো বাসার সব কাজ করে ফেলো, রাতে আমি কল দিব, এখন আমার হাতে অনেক কাজ। বলে ফোনটি কেটে দিল মুন্না। রেশমি ঠায় দাঁড়িয়ে ভাবতে লাগলো, তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না? এই লোকটা যদি আমার কিছু করে ফেলে তোমরা ঠিকই বিশ্বাস করবে। এসব ভেবে ভেবে কান্না করতে লাগলো রেশমি। রেশমি তার বেডরুমের খাটের উপর হাঁটুতে মাথা গুজে বসে কান্না করছে। এমন সময় নার্গিস বেগম এক প্লেট ভাত নিয়ে এসে রেশমির পাশে বসে বলল, নাও বৌমা, তুমি সারাদিন কিচ্ছু খাওনি, আমি তোমার মুখে তুলে দিচ্ছি, তুমি খেয়ে নাও। নার্গিস বেগমের কথা শুনে রেশমি একটু নড়ে চড়ে বসে বলল, মা আমি কিচ্ছু খাবো না, আমার একদমই ভালো লাগছে না। দেখো বৌমা, তুমি যদি এখন ঠিক মতো খাওয়া দাওয়া না করো তাহলে তো শরীর খারাপ করবে, কেন তুমি বুঝতে পারছো না? কিন্তু মা, রাতের ওই লোকটা যদি আজ রাতেও আসে? পাগলি মেয়েটা এসব নিয়ে একদমই ভাববে না। কিন্তু মা, লোকটা তো আমাকে স্পর্শ করেছে, এসব বলে না বৌমা, নাও খেয়ে নাও। নার্গিস বেগমের কথা শুনে রেশমি বুঝতে পারছে নার্গিস
বেগমকে যতই বোঝাক না কেন তিনি বুঝবেন না, কিন্তু এই মুহূর্তে রেশমির কি করা উচিত তা সে কিছুই বুঝতে পারছে না। নার্গিস বেগম রেশমির মুখে ভাত তুলে দিতে দিতে বলল, বৌমা তুমি একদমই ভয় পাবে না, আমি আমাদের মসজিদের হুজুরকে বলেছি আজকে আমাদের বাসায় এসে একটু দোয়া দুরুদ পাঠ করে যেতে। নাও খেয়ে নাও। রেশমি নার্গিস বেগমের সাথে আর কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলো, আর নার্গিস বেগম একটার পর একটা কথা বলেই যাচ্ছে রেশমির সাথে। রেশমি প্রতিদিনের মতো ভালোভাবে দরজা জানালা চেক করে ঘুমোতে গেল। রেশমি শুয়ে শুয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেল। হঠাৎ রেশমি অনুভব করলো তার উপরে যেন কেউ আছে। সে চোখ মেলে দেখতে পেল গত রাতে সেই লোকটি তার কোমর বরাবর উঠে বসে আছে। রেশমি বারবার চেষ্টা করছে লোকটির মুখটি দেখার জন্য, কিন্তু রেশমি সবকিছু দেখতে পেলেও লোকটির মুখটি দেখতে পাচ্ছে না। রেশমি ভীত গলায় বলল, আপনি কি চান আমার কাছে? লোকটি ভারী গলায় বলল, আমি তো সুন্দরী তোমাকেই চাই, তোমার সুধা পান করে আমি নিজেকে ধন্য করতে চাই। রেশমি ভয়ে ভয়ে বলল, না তা হতে পারে না, আপনি যেটা করতে চাচ্ছেন তা অন্যায়, মহাপাপ। লোকটি একটা কুৎসিত হাসি দিয়ে বলল, দু চোখ মেলে চারিদিকে ভালো করে চেয়ে দেখো সোনা, কত অন্যায় হচ্ছে, আর এই রাতের অন্ধকারে একটু আধটু অন্যায় করলে কিচ্ছু হবে না। রেশমি আবারও বলল, প্লিজ আপনি আমার সর্বনাশ করবেন না, আমাকে ছেড়ে দিন। রেশমির মুখে এমন কথা শুনে লোকটি রাগান্বিত স্বরে বলল, এতদিন আমি কষ্ট করেছি তোকে ছেড়ে দেওয়ার জন্য নয়, বলে লোকটি রেশমির উপর হিংস্র জানোয়ারের মতো আক্রমণ করতে লাগলো। একসময় লোকটি রেশমির সমস্ত শরীর দখল করে নেয়। লোকটির হিংস্র আক্রমণ রেশমি সহ্য করতে না পেরে ও মা বলে চিৎকার দিয়ে ওঠে। রেশমি খাটের উপর বসে হাঁপাতে লাগলো। রেশমির চিৎকার শুনে রেশমির পাশে শুয়ে থাকা তার ছোট বোন ফাতেমা উঠে বসে বলল, কি হয়েছে আপু, তুই চিৎকার করে উঠলি কেন? রেশমির চেহারা দেখে বোঝা যাচ্ছে সে প্রচন্ড ভয় পেয়ে আছে। ফাতেমা আবারও বলল, কি হলো আপু, কথা বলছিস না যে? রেশমি নিজেকে স্বাভাবিক করে বলল, না না তেমন কিছু না, তুই ঘুমিয়ে পড়। ফাতেমা ঘুম ঘুম চোখে বলল, এত রাতে তোর এসব নাটক আমার ভালো লাগছে না, আমার খুব ঘুম পাচ্ছে, বলে ফাতেমা আবারও ঘুমিয়ে পড়ে। আর রেশমি বসে বসে ভাবতে থাকে, তার মানে আমি এত সময় সবকিছু স্বপ্নে দেখলাম, এসব স্বপ্ন দেখার মানে কি? বিয়ে, শাশুড়ি, স্বামী আর এই অচেনা লোকটা, এসব কিছু আমার দুঃস্বপ্ন ছিল? রেশমির সমস্ত শরীর ঘামছে। রেশমি মনে মনে দোয়া পড়তে লাগলো, আল্লাহকে ডাকতে লাগলো। রেশমি তার শরীরের সমস্ত কাপড় ঠিক করে আবারও শুয়ে পড়ল। সে মনে মনে ভাবতে লাগলো, হে আল্লাহ, এমন দুঃস্বপ্ন আর কখনো আমাকে দেখিও না। এই দুঃস্বপ্নের মতো রাত রেশমি বারবার ভুলে যেতে চাইলেও ভুলে যেতে পারছে না। হাজারো কল্পনা জল্পনার মাঝে রেশমি যে কখন ঘুমিয়ে পড়েছে সে বুঝতেই পারেনি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসাইন মৃদুল, পরিচালনায় HM কানন, চিত্রগ্রহণ ইফতি হুসাইন। ধন্যবাদ।